সিরাজগঞ্জের শাহজাদপুরের উকিলপাড়া এলাকায় জঙ্গি আস্তানায় অভিযান চালিয়েছে র্যাব। এ সময় 4 জঙ্গি র্যাবের কাছে আত্মসমর্পণ করে। অভিযানে বিদেশি পিস্তল, বোমা তৈরির সরঞ্জাম ও বিপুল পরিমাণ জিহাদি বই উদ্ধার করা হয়। সিরাজগঞ্জ থেকে সুকান্ত সেনের তথ্য ছবিতে জানাচ্ছেন অভি ইসলাম। বৃহস্পতিবার রাতে শাহজাদপুরে উকিলপাড়ায় শামসুল হকের বাড়িতে অভিযান পরিচালনা করতে গেলে বাড়িটি থেকে র্যাব সদস্যদের উপর গুলিবর্ষণ করা হয়। পরে পরিস্থিতি বিবেচনায় রাত থেকে বাড়িটি ঘিরে রাখে র্যাব। এ সময় র্যাবের পক্ষ থেকে জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। পরে সকাল 10:30টার দিকে 4 জন জঙ্গি বাসা থেকে বের হয়ে র্যাবের কাছে আত্মসমর্পণ করে। এরা হলো কিরণ ওরফে শামীম, হামিম, নাইমুল ইসলাম এবং আতাউর রহমান। তাদের যে আঞ্চলিক কমান্ডার জেএমবির আমির মাহমুদ, তাকে যখন আমরা ধরতে সমর্থ হই এবং তার টিমের কাছ থেকে তাদেরকে সাথে নিয়ে আমরা ভোর 4টার সময় এই বাড়িটা, এই আস্তানাটা আমরা আইডেন্টিফাই করি এবং তারপরে আমরা এটাকে ঘেরাও করে রাখি। প্রাথমিকভাবে আমাদের ফোর্সের উপস্থিতি টের পেয়ে তারা 4-5 রাউন্ড ফায়ার করেছে। সংবাদ সম্মেলনে জঙ্গিদের মূল উদ্দেশ্য ব্যাখ্যা করে র্যাব। অস্ত্র বা গোলা বারুদের আস্তানা নেই, তবে এখানে তারা কিছু প্রশিক্ষণ সামগ্রী, বিশেষ করে যেগুলা বোমা তৈরিতে প্রশিক্ষণ, জিহাদি প্রশিক্ষণ, এই সংক্রান্ত কিছু বই, কিছু পতাকা রাজশাহীতেও পাওয়া গেছে, এখানেও পাওয়া গেছে। জঙ্গিরা সংগঠিত হওয়ার আগেই র্যাব অভিযান পরিচালনা করায় নাশকতামূলক কাজে জড়াতে পারেনি বলেও জানান তিনি। অভি ইসলাম, টিভি। টিকটক, লাইকির মতো ভিডিও শেয়ারিং অ্যাপ ব্যবহারে অশ্লীলতায় জড়াচ্ছে তরুণ প্রজন্ম। সস্তা জনপ্রিয়তার লোভে বুঝে না বুঝে অনেকেই অশ্লীল ও কুরুচিপূর্ণ ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করছেন। মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, এতে অল্প বয়সেই অপরাধপ্রবণ হয়ে উঠতে পারে তরুণ তরুণীরা। ভিডিও শেয়ারিং অ্যাপ নিয়ে জাহিদ রহমানের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। এটি সিনেমা বা নাটকের কোনো দৃশ্যের চিত্রায়ন নয়। রাজধানীর ডিয়াবাড়িতে এমন দৃশ্যের দেখা মিলে প্রতিদিন। টিকটক, লাইকির মতো সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য ভিডিও ধারণ করতে এখানে আসে বহু তরুণ তরুণী। নিরিবিলি আর প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই এই জায়গা বেছে নেয় তারা। জনপ্রিয় হতে স্কুল পড়ুয়া ছেলেমেয়েরা দল বেঁধে এসব দৃশ্য ধারণে ব্যস্ত। উৎসবে বন্ধুবান্ধবদের জন্য তৈরি করা হয় নানা ধরনের ভিডিও। তবে আরটিভির ক্যামেরা দেখেই শুরু হয় লুকোচুরি। প্রশ্ন জাগে, ভালো কাজ কেন লুকিয়ে করতে হবে? আমরা ভাই আসছি ভাই একজনের বার্থডে তো ভাই কেক কাটতে যাই, একটা গাড়ি ভাড়া নিয়ে আমরা এখানে আসছি। আমরা কোনো ভিডিও করি না, আমরা আসছি 5 জন 7-6 জন হইব। আমার বার্থডেতে আমরা এসেছি। শুধু ডিয়াবাড়ি নয়, রাজধানীর হাতিরঝিল, সোহরাওয়ার্দী উদ্যান, চন্দ্রিমা উদ্যান সহ দর্শনীয় স্থানগুলো এখন টিকটক, লাইকির নির্মাতাদের দখলে। আউটডোরের মতো ইনডোরে নানা ভিডিও আপলোড করা হয় এসব সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর অনেকগুলোই অশ্লীলতার অভিযোগে অভিযুক্ত। এই ছেলেটা কি আমার ভাই কিনা, আমার বয়ফ্রেন্ড কিনা, আমার ছেলে কিনা? এন্ড বাই দ্য ওয়ে ও হচ্ছে আমার কাজিন। মনোরোগ বিশেষজ্ঞদের মতে, সস্তা জনপ্রিয়তার মোহে এমন কর্মকাণ্ডে জড়িয়ে না বুঝেই অপরাধপ্রবণ হয়ে উঠতে পারে উঠতি বয়সের ছেলেমেয়েরা। তাদের সেই বয়ফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ড কি সেটাও তারা জানে না, এবং তাদের সেই বয়ফ্রেন্ড থেকে আবার গ্রুপ ফ্রেন্ড হয়ে গেছে। ইয়ং জেনারেশন একটা বড় অংশ একদম স্পয়েল হয়ে যাচ্ছে, যেটা আমরা ধরতে পারতেছি না, এবং তাদের ড্রেস আপ থেকে শুরু করে সব কিছুতে। সন্তানরা অনলাইনে কি করছে, কাদের সাথে মিশছে, এসব ব্যাপারে অভিভাবক ও শিক্ষকদের আরও মনোযোগী হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। নতুন মেয়ে পটে এলাইছি। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন এমবিএ কোর্সে ভর্তি পরীক্ষা অবশেষে স্থগিত করা হয়েছে। আজ বেলা 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত ব্যবসায়িক শিক্ষা অনুষদের এই প্রোগ্রামের 45তম ব্যাচের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। রাজধানীর আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ ও ইডেনে
এই পরীক্ষার আয়োজন করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুরোধে ব্যবসায় শিক্ষা অনুষদের ভারপ্রাপ্ত ডিন এই পরীক্ষা স্থগিত করেন। নীতিমালা চূড়ান্ত না হওয়া পর্যন্ত সান্ধ্য কোর্সে ভর্তি কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল একাডেমিক কাউন্সিল। কিন্তু তার আগেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে না জানিয়ে সান্ধ্য MBA কোর্সে ভর্তি পরীক্ষা নিতে যাচ্ছিল ব্যবসায় শিক্ষা অনুষদ। গণমাধ্যমিক সংবাদ পরিবেশনের পর সকালে এই পরীক্ষা স্থগিত করা হয়। শুধু টিউশন ফি নেয়ার ঘোষণাকে সাধুবাদ জানিয়েছে শিক্ষাবিদ, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো। দু একটি বাদে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানই নির্দেশনার আলোকে কাজ শুরু করেছে। তবে বেসরকারিভাবে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান নিজেদের কার্যক্রম চালু রাখতে সরকারের কাছে সহযোগিতার দাবি জানিয়েছে। রুহুল আমিন তুহিন জানাচ্ছেন এর বিস্তারিত। করোনা ভাইরাসের কারণে গেল 18 মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি চলবে আগামী 19 ডিসেম্বর পর্যন্ত। এই অবস্থায় অভিভাবকদের দাবির প্রেক্ষিতে করোনাকালে শিক্ষা ব্যয় কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। বুধবার এ সম্পর্কে বিজ্ঞপ্তি দেয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। আমাদের স্কুলে টিউশন ফি বাদে অতিরিক্ত কোনো ফি নেওয়া হচ্ছে না। প্রথম 6 মাসের টিউশন ফি মওকুফ করে পরে 6 মাসের টিউশন ফি নেওয়া হয়েছে। টিউশন ফি না দিলে এক্সামে আমাদেরকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। যদি স্কুলে বেতন না দেওয়া হয় তাহলে পরীক্ষা দিতে পারবো না। আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে, কারণ সরকার অন্য টিউশন ফি নিতেছে না, শুধু টিউশন ফিটাই নিতেছে। তো স্বাভাবিক এটা লেট ফি দেওয়া লাগে, কিন্তু এখন কোনো লেট ফি নিচ্ছে না। সরকার চিন্তা করে যে না, টিউশন ফিটা আমরা আরেকটু কমিয়ে আনি। শিক্ষা প্রতিষ্ঠানগুলো বলছে সরকারের ঘোষণার আগেই মানবিক দিক বিবেচনায় অনেকেই এমন কার্যক্রম শুরু করেছেন। তবে অসচ্ছল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সহযোগিতায় সরকার এবং অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান প্রতিষ্ঠান প্রধানদের। আমাদের একদিনের বেতন আমরা একটা ফান্ড তৈরি করেছি, আমাদের প্রাক্তন অ্যালুমনি আছে, তাদের সাথে আমরা যোগাযোগ করেছি যে আমাদের প্রতিষ্ঠানের একটা শিক্ষার্থীও যেন বেতন না দেওয়ার জন্য চলে না যায়, আমরা যেন ওদের শিক্ষা জীবনটা চলমান রাখতে পারি। এখনই যে আপনাদের যে বিষয়গুলি সরকার থেকে নির্ধারণ করা হয়েছে সেই বিষয়গুলি সেশন ফি থেকে বাদ দিলাম। আমরা তো ইতিমধ্যে 6 মাসের টিউশন ফি মওকুফ করে দিয়েছি। বিশ্বাস ওঠে, আমি সরকারের প্রতি অনুরোধ জানাই যেন আমরাও আমাদেরও কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়। শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠান উভয়কে নিয়েই সরকারকে ভাবতে হবে বলে মনে করেন শিক্ষাবিদ রাশেদা কে চৌধুরী। এর মূল ধারায় প্রধানত নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত অথবা মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা যায়। এই সমস্ত পরিবারের একটি বিশাল অংশ বর্তমানে আয় নিরাপত্তার ঝুঁকিতে রয়েছে এবং আসলেও কিন্তু টিউশন ফি ছাড়া এই মুহূর্তে আর কোনো ফিজ নেয়ার কোনো যৌক্তিকতা নেই। সেটি হলো একটি নীতিমালার আওতায় প্রণোদনা প্যাকেজ দেয়া, যার মাধ্যমে বেসরকারিভাবে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাতে বিনা সুদে ব্যাংকগুলো থেকে ঋণ পেতে পারে। দেশে মাধ্যমিক পর্যায়ের বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আছে প্রায় 39,000। রুহুল আমিন তুহিন, RTV, ঢাকা। সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে রাজধানীর বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা শুরু করেছে জেলা প্রশাসন। মাস্ক না পরায় অনেককেই জরিমানা করা হয়েছে। এমন অভিযানের পর অনেকে সচেতন হলেও এখনও কেউ মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছেন। দেখুন জুবাইর সানের রিপোর্ট। গেল কয়েকদিনে বেড়েছে কোভিড-19 মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন এই শীতে আরও বেড়ে যেতে পারে করোনার প্রকোপ। তারপরও সচেতনতা নেই অনেকের মধ্যে। স্বাস্থ্যবিধি না মেনেই চলাচল করছেন রাস্তাঘাটে। এবার সাধারণ মানুষকে সচেতন করতে কঠোর হচ্ছে প্রশাসন। স্বাস্থ্যবিধি মানাতে রাজধানীর বিভিন্ন স্থানে পরিচালনা করা হচ্ছে মোবাইল কোর্ট। মাস্ক না পরায় জরিমানার কবলে পড়েছেন অনেকে। তাদের আবার ছিল অজুহাতের পসরা। ব্যাংকে ডেলিভারি করি তো আমি মাস্ক পরে ডেলিভারি করি। আমি গতকালকে মাস্কটা ফালাইছি। মাস্ক কিনছিলাম, আমি মাস্ক পরে গেছি। মাস্ক নিয়ে বের হই নাই। কেন মনে ছিল মাস্কটা এখানে হুন্ডে চলে আসছি, তা হুন্ডে পড়ে গেছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানালেন, শীতে করোনার দ্বিতীয় ঢেউকে মাথায় রেখে তাদের এ অভিযান। যতদিন পর্যন্ত ভালো কোনো সুফল না পাই ততদিন এটা আমরা কার্যক্রম চলমান থাকবে।
এটা সরকারের নির্দেশে আমরা 64 জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা আছি সবাই মাঠে তৎপর আছি। বিশেষজ্ঞরা বলছেন করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলা করতে সবচেয়ে বেশি দরকার সাধারণ মানুষের সচেতনতা ও স্বাস্থ্যবিধি মেনে চলা। জুবায়ের সানি, RTV, ঢাকা। অনিয়মের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, স্বাস্থ্য খাত সহ যেখানে অনিয়ম হচ্ছে সেখানে অভিযান চলছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য রিপোর্টার্সে ভার্চুয়ালি বক্তব্যে তিনি বলেন, দলীয় পরিচয় অপরাধীর আত্মরক্ষার ঢাল হতে পারে না। এ সময় বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকে বিতর্কিত করতেই অংশ নেয় বিএনপি। দেশে বহুদলীয় গণতন্ত্রের নামে রাতের আধারে কারফিউ জারি করে নির্বাচনের ইতিহাস জাতি জানে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। দলীয় নেত্রীর মুক্তির দাবিতে দেখার মতো একটা বড় মিছিল বিক্ষোভ তারা বাংলাদেশে দেখাতে পারেন। নির্বাচনে যারা ব্যর্থ, আন্দোলনে ব্যর্থ যারা, বাংলাদেশে যারা নির্বাচনেও ব্যর্থ হয়ে এখন তাদের রাজনীতিতেই নালিশের রাজনীতি, তাদের রাজনীতি ফেসবুকে নিয়ে রাজনীতি। সরবরাহ বাড়ায় বাজারে শীতের মৌসুমি সবজির দাম চলে এসেছে প্রায় অর্ধেকে। 50 টাকার নিচেই মিলছে প্রায় সব ধরনের সবজি। তবে গেল সপ্তাহে 20 টাকা কমার পর ফের 5 টাকা বেড়েছে পেঁয়াজের দাম। দেশি পেঁয়াজ কেজি প্রতি বিক্রি হচ্ছে 65 টাকায়। মধ্যবিত্তের ধরা ছোঁয়ার মধ্যে রয়েছে ইলিশ, যা কেজি প্রতি বিক্রি হচ্ছে 650 টাকার মধ্যে। বিস্তারিত দেখুন সালিম মালিকের রিপোর্টে। প্রকৃতিতে বইতে শুরু করেছে শীতের হিমেল হাওয়া, তাই তো বাজারে দেখা মিলছে শীতের মৌসুমি সবজি, দামও ভোক্তার নাগালের মধ্যেই। বেগুন ছিল গত সপ্তাহে আর কি 50 টাকা 60 টাকা, এই সপ্তাহে আর কি 40 টাকা 30 টাকার মধ্যে আসছে। শসা ছিল 60 টাকা, এই সপ্তাহে 40 টাকা 35 টাকা। গত সপ্তাহে সিমা ছিল 60 টাকা 50, এই সপ্তাহে 40 টাকা। ভেন্ডি হচ্ছে 30 টাকা কেজি। গেল সপ্তাহে 2 দফায় পেঁয়াজের দর কমেছিল 20 টাকা, তবে সংকট দেখিয়ে ফের 5 টাকা বাড়িয়েছেন ব্যবসায়ীরা। দাম স্বাভাবিক হতে আরো 1 থেকে 1.5 মাস লাগতে পারে। যে গতকালকে পেঁয়াজের দামটা কম ছিল, আমরা 60 টাকা বেচছিলাম, আজকে 62 টাকা কিনে আনছি, 65 টাকা বেচছি। নতুন পেঁয়াজ 30-40 টাকা কেজি যাব, 30 টাকা কেজি যাব। আলুর দাম কমছেই না, কাজে দিচ্ছে না সরকারি বেসরকারি কোনো উদ্যোগী। আলু কিনে নিয়ে আসি, মার্কেট থেকে কিনে নিয়ে আসি 41 টাকা বেশি, 45-44। ভোক্তাদের স্বস্তি মিলবে মাছের বাজারে। সব ধরনের মাছের পাশাপাশি কেজিতে ইলিশের দর কমেছে 50 থেকে 80 টাকা। তেলাপিয়া 100 টাকা বিক্রি হয়, 110 টাকা বিক্রি হয়, 100 টাকা 90 টাকা। ইলিশ মাছ আপনার 1 কেজি মাছ গত সপ্তাহে আসলে 750, এই সুরে আসলে আপনার বর্তমানে বাজারে 650-680 টাকা আছে। এদিকে আমদানি বাড়ায় চীনা আদায় কমেছে 50 টাকা, আর দেশি রসুনে 10 থেকে 15 টাকা। চান আদা গেছে সপ্তাহে আসলে 300 টাকা, আর এখন ইদানিং চলতেছে 250-220। দেশি রসুন কিছু কমছে, 550 110 জায়গায় এখন 100 টাকা 98 টাকা এরকম আছে। বিয়ার 28 চালে বস্তাপতি 30 টাকা পর্যন্ত বাড়লেও দামের প্রভাব পড়েনি খুচরা বাজারে। বাজারে আগের দামে বিক্রি হচ্ছে গরু, খাসি ও ছাগলের মাংস। সেলিম মালিক, RTV, ঢাকা। মৃতদেহ ধর্ষণের অভিযোগে সোহরাওয়ার্দী হাসপাতালে ডোম মুন্না ভগতকে গ্রেপ্তার করেছে সিআইডি। গেল রাতে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সিআইডি জানায়, গ্রেপ্তারকৃত মুন্না প্রাথমিক জিজ্ঞাসাবাদে লাশঘরে ময়নাতদন্তের জন্য থাকা মৃত তরুণীর সঙ্গে যৌন মিলনের কথা স্বীকার করেছে। 4 বছর ধরে সে সোহরাওয়ার্দী হাসপাতালের লাশঘরের দায়িত্বে ছিল। এর মধ্যে 5টি তরুণীর সঙ্গে তার ডিএনএ মিলেছে বলে জানায় সিআইডি। রিমান্ডে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা তদন্তকারী কর্মকর্তাদের। নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরের মতলবে যাওয়ার পথে যাত্রীবাহী একটি লঞ্চে ডাকাতির ঘটনা ঘটেছে। গেল রাতে এমভি মকবুল 2 লঞ্চটি চাঁদপুরের 60 নল ঘাটের কাছাকাছি পৌঁছালে স্পিড বোটে আসা 10 থেকে 12 জন ডাকাত লঞ্চে উঠে ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় মোবাইল, নগদ টাকা, সোনালঙ্কা সহ যাত্রীদের সব মালামাল লুট করে তারা। পরে স্পিড বোটে পালিয়ে যায় ডাকাতরা। লঞ্চের চাকরিজীবীরা যাতায়াত করায় যাত্রীর সংখ্যা বেশি ছিল বলে জানান লঞ্চের কর্মী সবুজ মিয়া। এ বিষয়ে গজারিয়া থানায় একটি ডাকাতি মামলা হয়েছে। চলতি মৌসুমে ফরিদপুরে আগাম জাতের মুড়ি কাটা পেঁয়াজের বাম্পার ফলনের আশা করছেন চাষিরা।
1 মাসের মধ্যেই এই পেঁয়াজ বাজারে উঠবে। এতে দাম কমবে বলে মনে করছেন কৃষকরা। তাই পেঁয়াজ বাজারে উঠলে আমদানি বন্ধ রাখার দাবি তাদের। ফরিদপুরের স্টাফ রিপোর্টার জাকির হোসেনের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। দেশে পেঁয়াজ উৎপাদনে প্রথম দিকে আছে ফরিদপুর জেলা। এই জেলায় মুড়িকাটা, হালি, দানা পেঁয়াজ চাষ হয়ে থাকে। প্রতি বছরের মতো এবারও বর্ষার পানি কমার সঙ্গে সঙ্গে চরাঞ্চলে আগাম জাতের মুড়িকাটা পেঁয়াজ চাষ করেছেন কৃষকরা। জমির পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা। সবকিছু ঠিক থাকলে কিছুদিনের মধ্যে পেঁয়াজ বাজারে তোলা সহ ভালো ফলনের আশা কৃষকদের। ভালো চাষ হয়েছে, অনেক পেঁয়াজ রসুন লাগাইছি আমরা। চাষের খারাপ হয় মোটামুটি ভালো হয়েছে। সরকার যেন আমাকে এই জিনিসটা খেয়াল রাখে, আমরা যেন দ্রুতভাবে এই জিনিসটা বাজারে নিয়ন্ত্রণ করতে পারি। চলতি বছর ফরিদপুরের 6,500 হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজ আবাদ হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। খুব শীঘ্রই বাজারে এই পেঁয়াজ চলে আসবে। বাজারে এই মুড়িকাটা পেঁয়াজ পাওয়া গেলে পেঁয়াজের যে উচ্চ মূল্য আছে এটা স্বাভাবিকে নেমে আসবে। এতে আমাদের ভোক্তাগণও সুবিধা পাবেন, অন্যদিকে যারা আবাদ করছেন সেই কৃষক ভাইরাও ভালো দাম পাবেন। তৃণমূল পর্যায়ে ন্যায্য মূল্য নিশ্চিতে নতুন পেঁয়াজ বাজারে উঠলে আমদানি বন্ধ রাখার দাবি কৃষকদের। ইন্ডিয়ান পেঁয়াজ সিজনের সময় যদি না আসে তাহলে আমরা আশা করি দাম পাবো। নাদিরা সুলতানা, RTV। জন্মের আগেই মারা গেছেন পিতা, মমতাময়ী মাও শিকলবন্দি আর অসুস্থ অবস্থায় রয়েছেন নানি। এমন পরিস্থিতিতে পরিবারের সম্পূর্ণ দায়িত্বভার নিতে হয়েছে শিশু রুবিনা আক্তারকে। তার সামান্য রোজগার আর অন্যের জমিতে আশ্রিতা হয়ে অনিশ্চিত জীবনযাপন করছে পরিবারটি। এই অবস্থায় তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কুয়াকাটার সংবাদদাতা জসিম পারভেজের তথ্যচিত্র জানাচ্ছেন মৌসুমী রহমান। পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের দুর্গম হোসেনপুর গ্রামের এই ঝুপড়ি ঘরটিতে বসবাস করছে অসহায় শিশুকন্যা রুবিনা ও তার পরিবার। এই ঘরের কারো মুখেই নেই একটুকু হাসি। 11 বছর আগে পিতা শাহজাহান হাওলাদার সাগরে ইলিশ শিকারে গিয়ে নিরুদ্দেশ হওয়ায় মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে রুবিনার মা। এ অবস্থায় মাকে গাছের সঙ্গে শিকল বন্দি করে রেখে সাংসারিক কাজ ও সেবা করেন রুবিনা। অসুস্থ মা আর নানিকে নিয়ে দিনভর ভিক্ষা করে চলে পরিবারের আহার, চিকিৎসা এবং শিশুটির লেখাপড়া। ভিক্ষা করতে গেলে স্কুলে যাইতে পারি না, অনেক সময় আবার বাড়ি আইতে স্কুল দেয়া, নানি রান্ধে না, এই সময় আমার রান্না লাগে। আমি জন্মের পর আমার বাবার দেখি নাই। এরা পরের জায়গায় থাকে, পরের জায়গা দিয়ে চলে। রুবিনা আমার স্কুলের 3য় শ্রেণীর ছাত্রী। এই এলাকার বিত্তবান মানুষ এবং বাংলাদেশ সরকারের যারা কর্মকর্তা আছেন তাদের সকলের সহযোগিতা করা দরকার। চিকিৎসক জানান উন্নত চিকিৎসা করালে সুস্থ হয়ে উঠতে পারেন রুবিনার মা। অন্যদিকে সরকারি জমি ও একটি বসত ঘর এবং রুবিনার শিক্ষা সহায়তা প্রদানে আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ভালো মানসিক বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে এবং যথাযথ চিকিৎসার মাধ্যমে আশা করা যায় উনি রোগ থেকে সম্পূর্ণ মুক্তি লাভ করতে সক্ষম হবে। তাকে আমরা একটা বাসগৃহ করে দিব অচিরেই, অভাবে যাতে তার পড়ালেখা নষ্ট না হয় সেজন্য আমরা তাকে, রুবিনাকে, যে 3 বছরের 3 ক্লাস 3-তে পড়ে মেয়েটা, তাকে আমরা শিক্ষাবৃত্তিরও আওতায় নিয়ে আসব। সমাজের বিত্তবান ও রাষ্ট্রের কর্ণধারদের সহযোগিতা অসহায় এই পরিবারটিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারে বলে প্রত্যাশা গ্রামবাসীর। মৌসুমী রহমান, RTV। ধানমন্ডির 32 নম্বরের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির সদস্যরা। সকালে সভাপতি আবু আহমেদ মান্নাফি ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরকে সঙ্গে নিয়ে দলীয় নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। এ সময় দলের থানা ও ইউনিট কমিটিগুলো শক্তিশালী করে সরকারের উন্নয়ন রূপকল্প বাস্তবায়ন করা বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন নেতারা। জাতীয় শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মন্টু ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভোর 4টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ফজলুল হক মন্টুর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পাবনার এই কৃতি সন্তান জাতীয় শ্রমিক লীগের দায়িত্বের পাশাপাশি ITUC-BCর চেয়ারম্যান ও শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সমন্বয়ক ছিলেন। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস।
এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitalset। এখন থেকে RTV সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন RTV প্লাসে। ধন্যবাদ সবাইকে।